সন্ধ্যাবেলার ভিউতে যখন লাইটিংটা দিল কত সুন্দর লাগলো দেখতে মন্দিরটা। এই মন্দিরের তলায় গর্ভগৃহে আর একটা মন্দির আছে, সেখানে নাকি ভৈরব বিরাজ করছেন। ওই পুকুর খনন করার সময় ওইটা পাওয়া গেছিল, নারায়ণ ছিল। দুপুর 2:30-3টে অবধি ভোগ খাওয়ানো হয়, তারপর আবার বিকেল 4টের সময় মন্দির খোলে, আর রাত্রি 8টা অবধি কিন্তু এই এখন বাঁধাকপি হয়ে রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দক্ষিণ কলকাতার একদম প্রাণকেন্দ্রে এই ত্রিপুরা সুন্দরী যে মন্দির আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন, সাদা কালারের যে মন্দিরটা, এই ত্রিপুরা সুন্দরী মন্দিরে আমরা এসেছি। এটা গড়িয়ার বোড়ালে কিন্তু অবস্থিত, আর এই মন্দির কিন্তু বহু প্রাচীন, আনুমানিক 700 বছরেরও পুরনো এই মন্দির বলে ধারণা করা হয়। তো এই মন্দিরের সমস্ত কিছু আজ আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করার চেষ্টা করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দক্ষিণ কলকাতার গড়িয়ার কাছে বোড়ালে এই মন্দির দেবী ত্রিপুর সুন্দরীকে উৎসর্গ করা হয়েছে। মন্দির এবং মন্দিরের বিগ্রহ খুব বেশি পুরনো না হলেও এই স্থানটির ইতিহাস কিন্তু বহু প্রাচীন। গড়িয়া মেট্রো স্টেশন থেকে বা গড়িয়া রেলওয়ে স্টেশন থেকে কিন্তু গড়িয়া বাজারে আসতে হবে। গড়িয়া বাজার থেকে একটা অটো নিয়ে আপনাকে আসতে হবে বোড়াল হাই স্কুল। এই যে বাইরে যে গেটটা রয়েছে ত্রিপুরা সুন্দরী মন্দিরের, একটু এগিয়ে গেলেই কিন্তু এই যে বোড়াল হাই স্কুল দেখতে পাবেন। এই বোড়াল হাই স্কুলের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা আপনারা টোটোতে যেতে পারেন, টোটো চলে 10 টাকা করে ভাড়া, বা আপনারা হেঁটেও চলে যেতে পারেন। ওই 700 মিটারের মতো মা ত্রিপুরা সুন্দরী মন্দির। 2014 সালে মন্দিরটি সংস্কার করা হয়েছে। এই এলাকা এবং মন্দিরের ইতিহাস পাল ও সেন যুগের। একসময় মন্দিরের পূর্ব দিক দিয়ে বয়ে যেত আদি গঙ্গা ভাগীরথী, এবং দেবীর মন্দির ছিল নদীর পশ্চিম কূলে। তৎকালীন রাজা ও বণিকরা তাম্রলিপ্ত বন্দর যাবার পথে এই বোড়ালে নেমে মায়ের পূজা ও রাত্রিযাপন করতেন। কালক্রমে মুসলমান রাজত্বকালে মগ ও জলদস্যুদের অত্যাচারে এই সমৃদ্ধশালী জনপদ লুপ্ত হয়ে যায় এবং সাথে মন্দিরও ভগ্নদশায় পরিণত হয়। পরে সপ্তদশ শতাব্দীর শেষের দিকে জগদীশ ঘোষ নামক একজন পূর্ববঙ্গীয় জমিদার কর্তৃক মন্দিরটির সংস্করণ হয় ও বোড়াল গ্রাম পুনরায় শ্রীবৃদ্ধি লাভ করে। কিন্তু ওনার মৃত্যুর পর আবার সেই মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয়। পরে শ্রী হীরালাল ঘোষ একটি সেবায়েত মণ্ডলী গঠনের মাধ্যমে ধ্বংসস্তূপ খনন করে কাঠের বিকলাঙ্গ মূর্তিটি উদ্ধার করেন, কিন্তু এটি গঙ্গায় বিসর্জন দিয়ে একটি মাটির মূর্তি গড়ে পুজো হতে থাকে। পরবর্তীকালে কুমোরটুলি থেকে একটি অষ্টধাতুর মূর্তি গড়িয়া আনা হয়, যেটি বর্তমানে পূজিত। মন্দির চত্বরটি অত্যন্ত শান্ত, আধ্যাত্মিক এবং নিরিবিলি পরিবেশের জন্য পরিচিত, যা দর্শনার্থীদের মনে শান্তি প্রদান করে। স্থানীয় মানুষদের কাছে এই মন্দিরটি অত্যন্ত জনপ্রিয় এবং মা কালীর যারা ভক্ত তাদের জন্য এটি একটি আদর্শ তীর্থস্থান বলে বিবেচিত হয়। মূর্তিটি খুবই সুন্দর, আর ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর ও সদাশিব এই পঞ্চ দেবতার পঞ্চমস্তকের খুরের উপর দেবীর আসন। আদ্যাশক্তি মহামায়ার 10টি রূপকে কিন্তু দশমহাবিদ্যা বলা হয়। সেই দশমহাবিদ্যার তৃতীয় রূপ হলেন ষোড়শী, দেবী ষোড়শী। দেবী ষোড়শী কিন্তু এই ত্রিপুরা সুন্দরী নামান্তরে। স্বর্গ, মর্ত্য এবং পাতাল এই 3 লোকেরই কিন্তু আরাধ্যা দেবী হলেন এই ত্রিপুর সুন্দরী। ভেতরের যে মেন পুরোহিত রয়েছে ওনার সাথে কথা বলে জানলাম, উনি বলছেন যে এই মায়ের যে ভৈরব তিনি হচ্ছেন কামেশ্বর। এই মন্দির যে দেখতে পাচ্ছেন, এই মন্দিরের তলায় গর্ভগৃহে আর একটা মন্দির আছে, সেখানে নাকি ভৈরব বিরাজ করছে। প্রতি বছর মাঘ মাসের শুক্লা তৃতীয়া থেকে
পঞ্চমী পর্যন্ত এখানে উৎসব হয়ে থাকে। এই উপলক্ষে এখানে যজ্ঞ, চণ্ডীপাঠ, কীর্তন এবং নরনারায়ণ সেবা করা হয়। ভোগের রান্নাবাড়ি কিন্তু এখানেই হয়ে থাকে। এটা হচ্ছে মায়ের রন্ধনশালা। এই পুরোটাই কিন্তু এই সেবায়েত বিশ্রাম কক্ষ এবং হচ্ছে মায়ের রন্ধনশালা। আজকে আমরা মাঘী পূর্ণিমার দিনেই কিন্তু এই ত্রিপুরেশ্বরী মন্দিরে এসেছি। দেখুন মাঘী পূর্ণিমার চাঁদটাকে কত সুন্দর লাগছে। এই বাড়িতেই এই যে শ্রদ্ধাঞ্জলি রেখা রয়েছে, এই যে বিল্ডিংটা, এর কিন্তু গ্রাউন্ড ফ্লোরে ভোগ খাওয়ানো হয়। খাওয়ানোর ঘর, এ দেখুন টেবিল চেয়ারে এইভাবে সুন্দরভাবে বসিয়ে কিন্তু দর্শনার্থীদেরকে ভোগ খাওয়ানো হয়। তো মন্দিরের দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে কথা বললাম। তিনি বললেন যে দু রকমের ভোগ হয়, 100 টাকা একটা 160 টাকা। তো 100 টাকা 160 টাকার মধ্যে খাবারের ডিফারেন্স অবশ্যই হবে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো উনি বললেন আর একটা নতুন উদ্যোগ ওনারা নিতে চলেছেন, যে খুব স্বল্প পরিমাণে ভক্তদেরকে ভোগ পরিবেশন করার। স্বল্প পরিমাণ বলতে হয়তো 10 টাকা 20 টাকা করে আপনাদের থেকে হয়তো নেবে ভোগ হিসেবে, কুপন হিসেবে। তো সেই টাকার মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ ভোগ কিন্তু এই মন্দির থেকে দেওয়া হবে। এই মন্দির প্রতিদিন সকাল 6টার সময় খোলে এবং দুপুর 1টার সময় বন্ধ হয়। এবার দুপুর 1টা থেকে ভোগ খাওয়ানো চালু হয়, দুপুর 2:30 3টে অবধি ভোগ খাওয়ানো হয়। তারপর আবার বিকেল 4টের সময় মন্দির খোলে, আর রাত্রি 8টা অবধি কিন্তু এই মন্দির জনসাধারণের জন্য খোলা থাকে। তো আপনারা এর মধ্যে যখনও আসতে পারেন। দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলার ভিউটা কত সুন্দর লাগছে। তো সন্ধ্যাবেলা আসলে কিন্তু আপনারা এই মন্দিরের ভিউটা বেশি ভালো পাবেন। অন্য এক পুরোহিতের সাথে কথা বললাম, দেখুন কি বললেন উনি। দিঘিতে শাখা পড়েছিল, শাখারিকে ডেকে, বুঝলেন? শাখা পড়ার পরে পয়সা চেয়েছে শাখারিকে বলছে তুমি ওখানে যাও। আগে তখন যে ঠাকুমশাই ছিলেন তাকে গিয়ে বলো তোমার মেয়ে শাখা পড়েছে, আর কুলুঙ্গি চেনেন? কুলুঙ্গি বলতে তখন মাটির ঘরের কোণে একটা থাকতো না, আর ওই লোকটির ঝাঁপি থাকতো না, ছোট্ট কুনকে থাকতো। সেই কুনকের মধ্যে একটা টাকা আছে, তুমি গিয়ে বলো দিয়ে দেবে। যথারীতি শাখারি ঠাকুমশাই বাড়ি গেছেন, গিয়ে ডাকছেন দুপুরবেলা ভাড়া রোদ্রে, ঠাকুমশাই যতদিন পেয়েছে ঠাকুমশাই শুধু ধুতি পরতো আর করে বাইরে বেরিয়েছে। কী হয়েছে বাবা? না আপনার মেয়ে শাখা পড়েছে। শাখা? আমার মেয়ে তো নিঃসন্তান। আমার মেয়ে? কী বলছিস? বলছি হ্যাঁ শাখা পড়েছে, আপনি না বিশ্বাস চলুন ওইখানে বসে আছে। তখন চল তো। তাও বলছে ওখানে একটা টাকা আছে, ওখান থেকে সেই টাকাটা দিতে বলেছে। টাকা থাকলে সে অভুক্ত থাকবে, কারণ সে টাকা তো জানে না। তো গিয়ে দেখছি যথেষ্ট একটা টাকা আছে, টাকাটা তখন ওই ট্যাকে কাপড়ে গুঁজে নিয়ে যাচ্ছে, এসে দেখছে কেউ নেই। বুঝলেই তুই উচ্চার বললি। তখন শাখারি আর ঠাকুমশাই দুজনই বলছে তুমি যেই হয় মা দেখাও। তখন সেই শাখা মারা হাতটা উঠেছে। ঠাকুমশাই বিশ্বাস করে শাখারি ওই করেছে। এবার শাখারি তখন আর পয়সা নেবে না, বলছে না পয়সা তোরে, পয়সা আমি নেব। তখন অনেস্টিতে দাম ছিল, এখন তো সে নেয়নি। শাখারি যেই টাকাটা বাক্সের মধ্যে রেখেছে, বাক্সের সমেত পুরো সোনা হয়ে গেছে। এটার ভৈরব তাহলে কাকে বলা যেতে পারে? আমরা কাকে বলবো? কামেশ্বর। ঠিকই বলি, কামেশ্বর ভৈরব। আচ্ছা, তাহলে পঞ্চানন বলে যে বলছে ওটা ভুল আছে। এটা আচ্ছা, ঠিক। আর এটা কি প্রতিষ্ঠা করা হয়েছে না? এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে পরে গিয়ে? ওই পুকুর খনন করার সময় ওইটা পাওয়া গেছিল, ওই নারায়ণটা, ওই নারায়ণ শিলা পুষ্করিণী খনন করার সময়। আচ্ছা, পুষ্করিণী খনন করার সময় এই যে কালো রঙের যে নারায়ণের মূর্তিটা, এটা কিন্তু পাওয়া গেছিল। তো এখানে প্রতিষ্ঠা করে পূজা করা হয়। মন্দিরের অফিস ঘরের পাশে একটি আলমারিতে অনেকগুলি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখা আছে, যেগুলি বিভিন্ন সময়ে খনন কার্যের মাধ্যমে পাওয়া যায়, যার বয়স বহু বহু প্রাচীন। এই পুকুরের সামনে একটা রাজহাঁস দেখতে পেলাম, দেখুন, এই দেখুন। বন্ধুরা একটু অর্গানিক ফার্মের দিকে যাওয়া যাক। শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে শহরেরই প্রাণকেন্দ্রে এত সুন্দর যে একটা জায়গা, সত্যি অবিশ্বাস্য। আমি কিন্তু প্রথমবার এলাম এখানে।
দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। সন্ধ্যাবেলার ভিউতে যখন লাইটিংটা দিল কত সুন্দর লাগলো দেখতে মন্দিরটা। এখন বাঁধাকপি হয়ে রয়েছে। এই দেখুন এখানে বেগুন চাষ হয়েছে। এই হচ্ছে মন্দিরের সীমানা। এই দেখুন যে ওই দিকটা ফুলকপি চাষ হয়েছে। বন্ধুরা সেন দিকে যেতে গেলে এই যে মন্দিরের পিছন দিকে যে গেট রয়েছে, এই যে গেট, এই গেট দিয়ে যেতে হবে। চলুন আমরা যাব। এই ত্রিপুর সুন্দরী মন্দিরের নিজস্ব গোশালাও কিন্তু রয়েছে। আমরা ভ্রমণ করেছি, খুবই সুন্দর। দেখুন আচ্ছা, মন্দিরে প্রবেশ করেই ডান দিকে যে রয়েছে এই যে একটা সমাধি ক্ষেত্র, আর এই যে একটা বট গাছ। কথিত আছে এই বট গাছটা 100 বছরেরও পুরনো বট গাছ। আর এই বট গাছের নিচেই বসে অনেক সাধকরা কিন্তু তপস্যা করে গেছেন। এখানে একটা তারামায়ের মূর্তি রয়েছে গাছের নিচে। এখানে কিন্তু বিনামূল্যে পার্কিংও রয়েছে। এই যে বটগাছটা বা সমাধিক্ষেত্রের পিছন দিকে কিন্তু 4 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে একদম বিনামূল্যে। রাত্রের ভিউটা কিন্তু বেশি সুন্দর। আমরা এখন বেরিয়ে যাব আমাদের বাহন নিয়ে। আপনারা কমেন্ট করে প্লিজ বলবেন ভিডিওটা কেমন লেগেছে। এই ত্রিপুরা সুন্দরীর মায়ের মন্দিরে কিন্তু আপনারা একবার অবশ্যই ভ্রমণ করবেন। এটা আমার বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে।